লালমনিরহাট বাংলাদেশের উত্তর সীমান্তে নিরীহ একটা জেলা, কিন্তু এখন সেটাই দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত কৌশলগত বিন্দুতে পরিণত হয়েছে। কারণ এখানে নির্মাণ হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। এটি একটি ফুল স্কেল মিলিটারি এয়ারবেস, যার রানওয়ের দৈর্ঘ্য 4000 মিটার। একসাথে 70টি যুদ্ধ বিমান উঠতে পারবে এখান থেকে। এবং তার চেয়েও বড় কথা, এই ঘাঁটি বসানো হচ্ছে ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল চিকেন নেকের মাত্র 12 কিলোমিটার দূরত্বে। 22 সালের শেষ দিকে এই এয়ারবেসের কাজ শুরু হয়। শেখ হাসিনা সরকারের সময় বারবার ভারতীয় আপত্তিতে এই প্রকল্প থেমে থাকলেও এখন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি এই প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। সোজা কথায় আর কারো অনুমতির প্রয়োজন নেই, দেশ নিজের সিদ্ধান্তে চলবে। ভারত এই খবর পাওয়ার পর থেকেই একরকম কাঁপছে। তাদের সবচেয়ে স্পর্শকাতর করিডোর শিলিগুড়ি, যার আরেক নাম চিকেন নেক, সেটা ধ্বংস হলে ভারতের 7টি রাজ্য এক মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যাবে মূল ভূখণ্ড থেকে। এই কারণে ভারতের গোয়েন্দা বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং মিডিয়া সবাই এখন লালমনিরহাটের দিকে ফোকাস করেছে। কিন্তু বাংলাদেশ বসে নেই। এই এয়ারবেসকে কেন্দ্র করে গড়ে তোলা হচ্ছে একটি এভিয়েশন ও অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয়। এখানে ভবিষ্যতে যুদ্ধ বিমান তৈরির পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে তৈরি হবে মেইনটেনেন্স এবং রিফুয়েলিং হাব, যেখান থেকে আন্তর্জাতিক যুদ্ধ বিমানও জরুরি পরিষেবা নিতে পারবে। ফলে এটি একমাত্র সামরিক, কৌশলগত, আর্থিক কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। এখানে বিনিয়োগ করতে চায় চীন, কাতার, তুরস্ক, আমিরাত, এমনকি যুক্তরাষ্ট্র পর্যন্ত। ইতোমধ্যে চীনের পক্ষ থেকে $500 মিলিয়ন বিনিয়োগের কথা বলা হয়েছে, যার মধ্যে আছে আধুনিক রাডার, রানওয়ে নির্মাণ ও যুদ্ধ বিমান সংযোগ ব্যবস্থা। অন্যদিকে কাতার এবং তুরস্ক $200-300 মিলিয়ন বিনিয়োগ প্রস্তাব দিয়েছে ড্রোন ও রাডার সিস্টেম নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘাঁটি চালু হলে বাংলাদেশ শুধু আকাশপথে এবং আঞ্চলিক রাজনীতির ক্ষমতার মানচিত্র নতুন করে উঠে আসবে। ভারতের প্রকল্প নিয়ে তাদের মিডিয়ায় প্রতিনিয়ত ভয় ছড়াচ্ছে। বাংলাদেশ চীনকে জায়গা দিচ্ছে, চিকেন নেক ধ্বংস হবে, ভারতীয় সীমান্ত অনিরাপদ হবে ইত্যাদি। অথচ সত্যিটা হলো, এই ঘাঁটির কোনো অংশ চীনকে দেওয়া হচ্ছে না, বরং চীন সহায়তা করবে নির্মাণ ও প্রযুক্তি সহযোগিতায়। ঠিক যেমন ভারত করেছিল হাসিমারা, বিশাখাপত্তনম বা আন্দামান দ্বীপে বিদেশি প্রযুক্তি নিয়ে। তখন কেউ প্রশ্ন তোলেনি। প্রশ্ন এখানেই, বাংলাদেশ যখন নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে চায়, তখনই এত ছটফটানি কেন? আসলে ভারতের দীর্ঘদিনের স্বপ্ন ছিল বাংলাদেশকে নিরাপত্তার দিক থেকে এক প্রকার নিয়ন্ত্রণে রাখা, যেন বাংলাদেশ নিজে কিছু না পারে, সবকিছু দিল্লির পরামর্শে করতে হয়। কিন্তু এই প্রথম বাংলাদেশ নিজ সিদ্ধান্তে, নিজ ভূখণ্ডে, নিজ পরিকল্পনায় একটি যুদ্ধ বিমান ঘাঁটি তৈরি করছে, তাও ভারতের মুখোমুখি অবস্থানে। এই অবস্থান ভারতের কৌশলগত আধিপত্যের গলায় ছুরি বসানোর মতো। ইতিহাস বলে, 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এই ঘাঁটি চালুর কথা ভেবেছিলেন, কিন্তু তৎকালীন ভারতীয় সরকার এতটাই আপত্তি জানায় যে বিষয়টি আর এগোয়নি। এরপর যুগের পর যুগ কেটেছে, ঘাঁটি পরিত্যক্ত থেকেছে, প্রকল্পে ধুলো জমেছে। অবশেষে ইউনূস সরকার এসে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, এই দেশ কারো কথায় চলবে না। সীমান্তে শত্রু ঘাপটি মেরে থাকলে প্রতিরোধ করতে হবে প্রস্তুতি নিয়ে। আর সেই প্রস্তুতির নাম আজ লালমনিরহাট এয়ারবেস। এই ঘাঁটির বিশেষত্ব এখানেই যে এটি আধা সামরিক ও বেসামরিক দুই রকম ব্যবস্থায় পরিচালিত হবে। এর মানে জরুরি সময় সেনাবাহিনী পরিচালনা করবে, আর বাকি সময় এটি ব্যবহার হবে প্রশিক্ষণ ও বাণিজ্যিক ফ্লাইটের জন্য। এই পরিকল্পনা সম্পূর্ণ কৌশলগত, যেখানে অল্প বিনিয়োগে বহু সুবিধা নিশ্চিত করা যাবে। এই জায়গা থেকে বাংলাদেশ এখন একটি আঞ্চলিক শক্তি হিসেবে দাঁড়াতে যাচ্ছে। ভারত এখন মুখে যতই বলুক, বাংলাদেশের সঙ্গে আমাদের মজবুত সম্পর্ক। আসলে লালমনিরহাট বিমান ঘাঁটির ঘোষণার পর থেকেই তাদের কূটনৈতিক হেডকোয়ার্টারে বাজছে বিপদের ঘণ্টা। কারণ এই ঘাঁটি বসানো হয়েছে একেবারে ভারতের প্রাণকেন্দ্রের পাশে শিলিগুড়ি করিডোর, যেটাকে বলা হয় চিকেন নেক। মাত্র 22 কিলোমিটার চওড়া এই করিডোর ধ্বংস হয়ে গেলে ভারতের উত্তর পূর্বাঞ্চল পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে বাকি দেশের সঙ্গে। আর এই জায়গা থেকেই বোঝা যায় ইউনূস সরকারের কৌশলগত বোঝাপড়া কতটা গভীর। বাংলাদেশ এবার উন্নয়ন নয়, নিরাপত্তাকেও জাতীয় শক্তির অংশ বানিয়েছে। সেটা বোঝা গেছে ঘাঁটির পরিকল্পনা দেখে। শুধু একটা রানওয়ে না, এখানে তৈরি হচ্ছে রাডার নেটওয়ার্ক, স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, কমব্যাট ফ্লাইট অপারেশন জোন,
এবং মেইনটেনেন্স হ্যাঙ্গার। সব মিলে এটি একমাত্র আঞ্চলিক হাব এবং ভবিষ্যতে বহুজাতিক সামরিক লজিস্টিক চেইনের অংশ হতে যাচ্ছে। চীনের উপস্থিতি নিয়ে ভারত যতই অস্বস্তি বোধ করুক, বাস্তবতা হলো এখানে চীন কোনো সামরিক ঘাঁটি বসাচ্ছে না, বরং সহযোগিতায় আসছে। যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণ, রাডার সাপোর্ট এবং ড্রোন প্রযুক্তিতে চীন বিনিয়োগ করছে। বাংলাদেশের বিনিময়ে পাবে 5th জেনারেশন প্রযুক্তি, মেড ইন বাংলাদেশ যুদ্ধবিমান পরিকল্পনা এবং প্রশিক্ষণ সহায়তা। এবং এই অংশগ্রহণ শিল্প ও প্রযুক্তি ক্ষেত্রেও গভীর সম্পর্ক তৈরি করছে। ভারতের সবচেয়ে বড় আপত্তি হলো চীন কেন শিলিগুড়ির এত কাছাকাছি এসে প্রভাব বাড়াচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, চীন কি নিজের ইচ্ছেতে ঢুকছে, না বাংলাদেশ নিজে তাকে আমন্ত্রণ জানাচ্ছে? উত্তরটা একেবারে পরিষ্কার। ইউনূস সরকার বারবার বলেছে, আমরা কারো শত্রু না, তবে নিজেদের নিরাপত্তার জন্য যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের আছে। আর ঠিক এই নীতির ভিত্তিতে চীন, কাতার, তুরস্ক এমনকি ইউএই পর্যন্ত এখানে অংশীদার হতে আগ্রহ দেখিয়েছে। এদিকে ভারতের মিডিয়াতে প্রতিনিয়ত ফাটছে পলিটিক্যাল তামাশা। বলা হচ্ছে বাংলাদেশ চীনকে সামরিক সুবিধা দিচ্ছে, আবার কেউ কেউ বলছে পাকিস্তানি উপঠিকাদার এই প্রকল্পে কাজ করছে। এইসব শব্দ ব্যবহার করে ভারত চাপ তৈরির চেষ্টা করছে, কিন্তু ইউনূস প্রশাসন সেটা পাত্তাও দিচ্ছে না, কারণ সরকারের অবস্থান স্পষ্ট, আমরা আর পেছনে হাঁটবো না। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই বিমান ঘাঁটি গড়ে উঠছে পুরনো ব্রিটিশ সামরিক ঘাঁটির ভিত্তিতে, যা ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় ব্যবহার হয়েছিল। অর্থাৎ স্থানটির কৌশলগত প্রাসঙ্গিকতা ঐতিহাসিকভাবেই আছে। এতদিন বাংলাদেশ শুধু দেখেছে, এবার নিজের রূপরেখা তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে ভারত এখান থেকে যে কোনো সময় কড়া অবস্থান নিতে পারে, এমনকি সীমান্ত উত্তেজনার কৌশলও নিতে পারে। কিন্তু বাংলাদেশ সেই ফাঁদে করবে না, কারণ সীমান্তে তিস্তার প্রাকৃতিক রক্ষণ, গভীর জঙ্গল ও মাটি পরিস্থিতি এমন, যা অন্য কোনো দেশের অনুপ্রবেশ ঠেকাতে নিখুঁত প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। এখানকার ভূপ্রকৃতি এমন যে মোদী বাহিনী লাইন পেরিয়ে ঢুকতে গেলে প্রথমেই মরবে তাদের স্যাটেলাইট ও ড্রোন, তারপর পাল্টা প্রতিরোধ শুরু হবে মাটি থেকে। আর এখানে ইউনূসের মাস্টার প্ল্যানের সবচেয়ে বড় দিকটা বোঝা যায়, এই প্রকল্প কেবল একটা এয়ারবেস না, এটা হচ্ছে ভারতের একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে সোজাসুজি বার্তা। দক্ষিণ এশিয়ায় এতদিন ভারত বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি এমনকি পররাষ্ট্র নীতিতেও বাংলাদেশের ওপর এক ধরনের নিয়ন্ত্রণ কায়েম করে রেখেছিল, কিন্তু এবার সেই দড়ি ছিঁড়ে গেছে। বাংলাদেশ শুধু নিজের ঘর সামলাচ্ছে না, বরং আঞ্চলিক ভূ রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করছে। আগে যেখানে প্রতিরক্ষা বোঝাতো স্রেফ সেনা টহল আর সীমান্তে চেকপোস্ট, এখন সেটার মানে প্রযুক্তি, কৌশল আর দূরদর্শী প্রতিরক্ষা নীতিমালা। আর এই নীতির বাস্তব প্রতিফলন লালমনিরহাট ঘাঁটি। ভারতের কূটনৈতিক ব্যারিকেড, মিডিয়া প্রোপাগান্ডা আর সীমান্তের ছায়া রাজনীতি সব কিছুকে পাশ কাটিয়ে বাংলাদেশ আজ সেই জায়গায় দাঁড়িয়ে গেছে যেখানে সিদ্ধান্ত আসে নিজের কলমে, বাস্তবতা তৈরি হয় নিজের ভূখণ্ডে। লালমনিরহাট বিমান ঘাঁটি এর সবচেয়ে বড় উদাহরণ, এবং এই ঘাঁটি এখন হয়ে উঠেছে একটি কৌশলগত বিপ্লবের প্রতীক, যেখান থেকে পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য পাল্টে যেতে পারে। এই ঘাঁটি ঘিরে আন্তর্জাতিক মিডিয়াগুলোর প্রতিক্রিয়া এখন দুভাবে বিভক্ত। একদিকে প্রশংসা, অন্যদিকে উদ্বেগ। ইউরোপের ডিফেন্স ইনসাইট, চীনের গ্লোবাল টাইমস, কাতারের আল জাজিরা সবাই বলছে বাংলাদেশ এবার নিজের প্রতিরক্ষা নিয়ে সত্যিকারের পেশাদার পরিকল্পনায় ঢুকেছে। অপরদিকে ভারতের মিডিয়া হাউসগুলো প্রতিদিন দিচ্ছে নাটকীয় হেডলাইন, বাংলাদেশ চীনকে যুদ্ধঘাঁটি বানাতে দিচ্ছে, চিকেন নেকের ভবিষ্যৎ অনিশ্চিত, কিংবা বাংলাদেশকে দিয়ে মোদী সরকার বিশ্বাসঘাতকতা খেয়েছে। এই প্রতিক্রিয়ার মূল কারণ লুকিয়ে আছে ভারতের এক চিরায়ত অভ্যাসে, ছোট প্রতিবেশী দেশগুলোকে নিজের ব্যাকইয়ার্ড ভাবার মানসিকতা। বাংলাদেশ যে এবার সেই ধারণার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং বাস্তবিক কাজ শুরু করেছে, সেটাই ভারতের সবচেয়ে বড় অস্বস্তির জায়গা। আর ইউনূস সরকার যেভাবে দেরি না করে এই ঘাঁটির পরিকল্পনা প্রকাশ করেছে, সেটাই ভারতকে কূটনৈতিকভাবে কোণঠাসা করে ফেলেছে। লালমনিরহাট বিমান ঘাঁটির স্থানে যেমন রানওয়ে, রাজার, কমান্ড সেন্টার তৈরি হচ্ছে, তেমনি একই সঙ্গে এখানে গড়ে উঠছে একটি ইন্টারন্যাশনাল এভিয়েশন সাপোর্ট হাব, যেখানে আঞ্চলিক মেইনটেনেন্স, ট্রেনিং, ফ্লাইট ম্যানেজমেন্ট হবে। ফলে এটি বাংলাদেশ, চীন, তুরস্ক, কাতার এমনকি সৌদি আরবের মতো দেশের বিমান বাহিনী এখানে ইনফ্রাস্ট্রাকচার শেয়ার করতে পারবে। আর ঠিক এই জায়গাতেই ভারত বুঝে গেছে, এখানে শুধু বাংলাদেশ না, পুরো অঞ্চলের কৌশলগত শক্তির এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এই ঘাঁটির নির্মাণে পাকিস্তান একটি ঠিকাদারি কোম্পানির সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে ভারত আরও বেশি উষ্মা প্রকাশ করেছে। যদিও বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়েছে, সব নির্মাণ কাজ তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনী, অন্য কোনো দেশের সামরিক সংস্থা এতে সরাসরি জড়িত নয়।
কিন্তু এই ব্যাখ্যাও ভারতের পক্ষে যথেষ্ট নয়, কারণ তারা জানে এই ঘাঁটির অস্তিত্বই তাদের স্ট্র্যাটেজিক পলিসির মুখে বিস্ফোরণ। এখানে একটি বড় ভুল করেছে ভারত। তারা ভাবছিল শেখ হাসিনা সরকারের মতো ইউনূস প্রশাসনও চুপ থাকবে, কিন্তু তারা বোঝেনি এই সরকার রাজনৈতিক নয়, প্রযুক্তি প্রধান এবং কৌশল নির্ভর একটি পরিচালনা কাঠামোতে চলছে। এখানে হুমকি দিয়ে বা অর্থনৈতিক চাপে কিছুই থামানো যাবে না। আর একদিকে যখন ভারতের মিডিয়া ক্ষোভে গলছে, অন্যদিকে বাংলাদেশের জনগণের মধ্যে নতুন আত্মবিশ্বাস জেগে উঠেছে। এই প্রথমবার দেশের মানুষ দেখছে বাংলাদেশ শুধু স্লোগান না, বাস্তব প্রতিরক্ষা শক্তি নিয়েই আঞ্চলিক মঞ্চে প্রবেশ করছে। সামাজিক মাধ্যমে মানুষ বলছে এই বিমান ঘাঁটি যতটা না সামরিক, তার চেয়ে বেশি আমাদের জাতীয় সম্মানের অংশ। এখন ভারত যা করতে পারে তা হলো সংলাপের চেষ্টা করা, সহযোগিতার পথ খোঁজা, কিন্তু পুরনো আধিপত্যবাদী আচরণ নিয়ে বাংলাদেশকে আর থামানো যাবে না। ইউনূস সরকার স্পষ্ট বার্তা দিয়েছে, আমরা কারো বিরুদ্ধে না, তবে কারো দয়াতেও চলি না। এই ঘাঁটির কৌশলগত গুরুত্ব এখন দক্ষিণ এশিয়া, ইন্দো প্যাসিফিক এলাকা পর্যন্ত পৌঁছে গেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নিরাপত্তা বিশ্লেষকরাও বলছেন বাংলাদেশ এই ঘাঁটির মাধ্যমে নিজেকে আঞ্চলিক ভারসাম্যের অংশ হিসেবে তুলে ধরছে, এবং এটি ভারতের সবচেয়ে বড় শঙ্কা। বাংলাদেশ যদি নিজের সিদ্ধান্তে চীনের সহায়তায় একে একে আধুনিক সামরিক সক্ষমতা গড়ে তোলে, তবে ভারতকে আর কেউ অবিসংবাদিত আঞ্চলিক শক্তি বলে ভাব